মোদি বেড়া ব্যাক কল তুই শেখ হাসিনারে রাফাইলের লগে বাইন্দা পাকিস্তানে ছেড়ে দে, দেখবি পাকিস্তান তুইলা আরব সাগর হয়ে যাবে, তুই যুদ্ধে বিজয়ী হয়ে যাবি। তোমার কাছে মোদি সিলেকশনে ভুল করছে। মোদির কাছে আপনার নিউক্লিয়ার পাওয়ারের চেয়ে একটা বড় পাওয়ার আছে। সে যদি এই পাওয়ারটা থ্রো করতো, পাকিস্তান কিন্তু আরব সাগর হয়ে যেত এতক্ষণে। সে পাওয়ারটার নাম কি? সে পাওয়ারটার নাম হলো শেখ হাসিনা। শেখ হাসিনারে দিছি আমরা দিল্লিতে। আরে মোদি বেড়া ব্যাক কল তুই শেখ হাসিনারে রাফাইলের লগে বাইন্দা পাকিস্তানে ছেড়ে দে, দেখবি পাকিস্তান তুইলা আরব সাগর হয়ে যাবে, তুই যুদ্ধে বিজয়ী হয়ে যাবি। তোমার কাছে মোদির আশা ছিল যে ট্রাম্প তার পক্ষে থাকবে, কিন্তু ট্রাম্প যে বিবৃতি দিল সেটা অত্যন্ত হতাশাজনক। এই জন্য ভারতের জন্য, সারা বিশ্বের জন্য এটা অনুকরণীয়। সে বলল যে শিশু এবং বেসামরিক নাগরিক, বেসামরিক স্থাপনার উপর হামলাকে যুক্তরাষ্ট্র কখনো আপনার পাকিস্তান বিলের গলায় প্রথম রাত্রিতেই ঘন্টা বেঁধে দিল, সোহাগ রাত করে দিল। এখন ভারত তুমি রাস্তা রাস্তায় চিল্লাও, অসুবিধার কিছু নাই। দ্বিতীয় কথাটা হলো এই একদিনের যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ কি? যতটুকু না ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি দুইটা বাইরের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সে দুইটা রাষ্ট্র হলো একটা ফ্রান্স আর একটা হলো রাশিয়া। ফ্রান্সের মিরেজের 4.5 জেনারেশনের বিমান, সে যেখানে লক্ষ্যবস্তু স্থির করে সেখানে কিন্তু আঘাত করার সক্ষমতা এই বিমানের আছে। এবং এটার উপরেই হুমড়ি খায়া আপনার 10 প্লাটন মিরাজ কেনার জন্য সৌদি আরব অলরেডি বুকিং দিয়েছে, কাতার দিয়েছে এবং কুয়েত। এদের কাছে প্রায় 100-র উপরে শতাধিক প্লেন বিক্রি করার অর্ডার ছিল। ভারতের গতকালকে রাত্রে ঘটনা ঘটার পরে মিরেজের এই অর্ডার সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে। একটা অর্ডারও নাই, সব অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর 29 মিগ এবং 30 হলো আপনার এই এই দুইটা বিমান, এটাও ওই 4.5 পঞ্চম প্রজন্মের বিমান, সুকু যেটাকে বলে, সুকু 30 আর মিগ 29, এই দুইটাও কিন্তু ওখানে ভূপাতিত হয়েছে। রাশিয়া যাদের কাছে অর্ডার নিয়েছিল এই বিমানগুলি পঞ্চম প্রজন্মের বিমান বিক্রি করবে, তারা সকলে অর্ডার ইতিমধ্যে ক্যান্সেল করে দিয়েছে। কেউ আর এই বিমান কিনবে না। কেননা যে বিমান কিছুদিন আগে যুদ্ধের শুরুর আগে আপনার এখানে আমি বলছিলাম, যারা এই উইপেন, এই অস্ত্র চালাতেই জানে না, সেজন্য আমি বলছিলাম যে ভারতের উচিত হবে এই সমস্ত উইপেন গুলিকে গঙ্গার জলে চুবিয়ে রাখলে চায়ের মতো কামাইব, কিছু চিংড়ি মাছ পাওয়া যাবে। তাছাড়া এই অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করার মতো যে ক্যাপাবিলিটি দরকার বা সক্ষমতার দরকার, ট্রেনিং এর দরকার, সেটা তারা কোনোটাই অর্জন করতে পারে নাই। সেটা অর্জন করতে পারে না বিধেই আজকে যে কথা বলছেন, আমি দর্শকদের চ্যাটে দেখলাম যে ছবি কোথায়, দি হিন্দু এই ছবি প্রথম প্রকাশ করছে 3টা মিরাজের। যখনই চাপের মুখে মোদি পড়ছে তখনই হিন্দুর এই নিউজটা সরাই নিয়ে চলে গেছে। বিবিসি এবং সিএনএন আল জাজিরা তারা যে ছবিগুলি প্রকাশ করেছে সেগুলি তো আর সরাই নিতে পারে নাই, সেগুলি বিদ্যমান আছে। দেখার শক্তি থাকলে যারা বসে বসে এ সমস্ত চর্চা করেন, আলতু ফালতু কথা লেখেন, তাদেরকে বলি ওয়ার্ল্ড জার্নাল একটা পত্রিকা আছে, সেখানে সার্চ দেন, দেখবেন ভারতের গত 48 ঘন্টার আগে ভারত পাকিস্তানে কি ঘটেছে। 3টা প্রতিবেদন আছে, 3টার মধ্যে তারা বিস্তারিতভাবে এগুলি লিপিবদ্ধ করেছে। তারা যে আশা করেছিল যে আমেরিকা তাদের মিত্র, দক্ষিণ এশিয়া তারা ভারতকে সাপোর্ট করে, মোদির আশা ছিল যে ট্রাম্প তার পক্ষে থাকবে, কিন্তু ট্রাম্প যে বিবৃতি দিল সেটা অত্যন্ত হতাশাজনক। এই জন্য ভারতের জন্য, সারা বিশ্বের জন্য এটা অনুকরণীয়। সে বলল যে শিশু এবং বেসামরিক নাগরিক, বেসামরিক স্থাপনার উপর হামলাকে যুক্তরাষ্ট্র কখনো আপনার সমর্থন করে না। কারণ সেখানে ট্রাম্পের প্রশাসন বলল, হোয়াইট হাউস, যে সেখানে একটা হাসপাতাল, মানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে এরকম আর কি, সেটা হামলার শিকার হয়েছে, মসজিদ হামলার শিকার হয়েছে, বেসামরিক নাগরিকদের বাড়ি করে হামলা করা হয়েছে, যেটা যুদ্ধের নীতিমালার মধ্যে পড়ে না। সে কাজটা মোদি করলো। কেন করলো একটু মুস্তাফিজ ভাই বলতেছিল।
আপনাদের মনে আছে কাকরিল যুদ্ধের পরে ভারতের একটা ছবি হয়েছিল, ওই ছবির নাম হলো গাদার। গাদার ছবির ওই যে আপনার এই ছবিতে তারা এমন বাহাদুরি দেখাইছে, ভারতের জনগণ এত প্লিষ্ট হয়েছে কাকরিল যুদ্ধ নিয়ে, হ্যাঁ খুব খুশি হয়ে গেছে। এখন ভারতের যে সমস্ত প্রডিউসার, যে সমস্ত পরিচালক বা অভিনেতা অভিনেত্রী, তারা খুব একটা দুর্দিনে যাচ্ছে, কারণ এই ধরনের একটা বাম্পার হিট ছবি তারা পাচ্ছে না, তারা এই ধরনের চিত্রনাট্য পাচ্ছে না, তারা এরকম প্লট পাচ্ছে না। এইটা হামলা করে দিয়ে মোদি ওই ভারতের বোম্বাইয়ের পরিচালক, প্রডিউসার এবং নায়ক নায়িকাদের জন্য একটা খোরাক তৈরি করে দিয়েছে মাত্র। আজকে যে কথা আপনারা বলছেন, নিউক্লিয়ার যে উইপেন পাকিস্তান এবং ভারতের, দেখেন সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, দুইটার জনকই কিন্তু মুসলমান। পাকিস্তানে যিনি এই নিউক্লিয়াস বোমা বানাইছেন উনি একজন মুসলমান, ভারতে যে বানাইছে তিনিও একজন মুসলমান, তিনিও মুসলমান বিজ্ঞানী। এখন আমরা এটা নিয়ে কথা বলছি। আজকে আমাদের আইজিপি পুলিশের প্রধান বলেছে সীমান্তের যে সমস্ত শহর জেলা আছে তার পুলিশ সুপারদেরকে উনি একটা স্পেশাল মেসেজ দিয়েছে, অত্যন্ত গোপনীয় মেসেজ। এটা ওপেন হয় নাই, আপনি আর আমি হয়তো মন্তব্য করতে পারবো, তবে কি আছে সেটা আমরা জানি না। তবে ওনার ধারণা যে যেহেতু নিউক্লিয়ার বোম চার্জ করবে পাকিস্তান, এই ধরনের একটা আশঙ্কা আছে, ভারতের জনগণ এতই ভয় পাইছে যে তারা পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নেওয়ার জন্য হয়তোবা রোহিঙ্গাদের মতো ঢল নামতে পারে। সেজন্যই আমাদের বর্ডার লাইনে যে সমস্ত অলরেডি বাংলাদেশের হাগরাছড়ি সীমান্তে কিন্তু 86 জনের মতো অনুপ্রবেশ করেছে, যাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা বলছে তারা গুজরাট থেকে এসেছেন এবং গুজরাট থেকে বিএসএফ তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে। আমি যে এই কথাটাই এই জায়গায় আসতেছিলাম যে এখন আমি যেটা বললাম ওইটা দিয়ে আপনার এটা কভার করে যায়, উদাহরণ তো আপনি দিয়েই দিলেন। তো সেহেতু আমাদের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে আমাদের আইজিপি মহাপরিদর্শক সতর্ক থাকার জন্য আহ্বান করছে। দেখেন যুদ্ধটা একটা খেলা না। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিধর মানুষটার নাম কি জানেন? বলতে পারবেন? এখানে 3 জেনারেল আছে। জেনারেলের কাছে আমার প্রশ্ন যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? সে নোবেলও পায় নাই, সে পদ্মভূষণও পায় নাই, তার নামের আগে ডক্টরেটও নাই, প্রফেসরও নাই, ফেরেস্টারও নাই। তিনি হলেন এখন দক্ষিণ এশিয়ার একমাত্র শক্তিধর ব্যক্তি। সে হলো পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিফ মুনির। তিনি যা করে বলেছেন ঠিক তাই বাস্তবায়ন করেছেন। দক্ষিণ এশিয়া এখন মোদি নয়, ইউনূস নয়, কেউ নয়, একমাত্র শক্তিধর ব্যক্তি হলো আসিফ মুনির, যার গেম প্ল্যানে ভারতের এই যুদ্ধ নস্যাৎ করে দিয়েছেন। সেটা কিভাবে সম্ভব হয়েছে? ভাইরা তো আর্মির লোক, এলওসিতে যে আপনার লাইন অফ কন্ট্রোল, সেখানে দেখেন যে জিনিসটা আপনারা বলছেন যে পতাকা, সাদা পতাকা, যখন গেরিশনে হামলা হয়ে গেল টোটাল ক্যান্টনমেন্ট বিধ্বস্ত হয়ে গেল, রাফায়েল ডাউন হয়ে গেল। তাদের আজকে অনেকে বলেন যে রাফায়েল আপনারা দেখছেন ডাউন হয়েছে, আরে দেখি নাই তো, ওই যে 5জন পাইলট এখন পাকিস্তানিদের কাছে বন্দী আছে, তাদের চিকিৎসা আধীন অবস্থায় আছে। 5জন পাইলট, তাদেরকে ওরা মিডিয়ার সামনে নিয়ে আসবে, আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাবে, তারাই বলবে কি রাফাইল চালাইছে না সুকু চালাইছে না মিগ চালাইছে, তারাই বলবে। বোকার মতো প্রশ্ন করবেন না, আর বোকার মতো উত্তর দেওয়ার জন্য বসে থাকি না আমরা এখানে। যারা এই সমস্ত বলেন তাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত। আজকে আপনারা বলছেন যে যুদ্ধ নিয়ে যে কথা, আজকে যেটা নাকি বলতে চাই, মোদি একটা বড় ভুল করছে, মোদি সিলেকশনে ভুল করছে। মোদির কাছে আপনার নিউক্লিয়ার পাওয়ারের চেয়ে একটা বড় পাওয়ার আছে। সে যদি এই পাওয়ারটা থ্রো করতো, পাকিস্তান কিন্তু আরব সাগর হয়ে যেত এতক্ষণে। সে পাওয়ারটার নাম কি? সে পাওয়ারটার নাম হলো শেখ হাসিনা। শেখ হাসিনারে দিছি আমরা দিল্লিতে। আরে মোদি বেড়া ব্যাক কল, তুই শেখ হাসিনারে রাফাইলের লগে বাইন্দা পাকিস্তানে ছেড়ে দে, দেখবি পাকিস্তান তুইলা আরব সাগর হয়ে যাবে, তুই যুদ্ধে বিজয়ী হয়ে যাবি। তোমার কাছে এমন বড় একটা অস্ত্র থাকতে তুমি রাফাইল দৌড় পারো, কি দরকার? তোমার কাছে তো বড় অস্ত্র আমরা দিচ্ছি, ওইটা দিয়ে যুদ্ধ করার জন্য চিন্তা ভাবনা করো। জি,
আজকে যে কথা আমরা বলছি, ইতিহাস তো এই কথা বলে না, ইতিহাস ভিন্ন কথা বলে। জয় শ্রীরাম দিয়ে কখনো বিশ্ব জয় হয়েছে আমার জানা নাই। যখন মোগলরা এই ভারতবর্ষ বিজয় করেছিল, তার সাথে যুদ্ধ করেছিল ইব্রাহিম খান লোদি, সেও আর একজন মুসলমান রাজা ছিল। তাকে পরাজিত করে পানিপথের যুদ্ধে এই বাবর আপনার দিল্লি জয় করেছিল। এই ইতিহাস আমাদের জানা। ভারতীয় রাজন্যরা কখনো ভারত শাসন করতে পারেনি। ওদের রাজারা যেখানেই রাজত্ব ছিল, খণ্ড খণ্ড অত্যাচারী ছিল, জনগণ এবং প্রজাদের উপর নির্যাতন করত। এই জনগণ প্রজারাই এক সময় এই মীর কাসিম আলীদেরকে, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, আলাউদ্দিন খিলজি, এই বাবর, হুমায়ুন, আকবরদেরকে আহ্বান করে এই ভারতবর্ষে নিয়ে এসেছে। তারা এই হিন্দু রাজন্য বর্গের অত্যাচার থেকে বাঁচার। অতএব তাদের নিষ্ঠুরতা ছাড়া, যারা নাকি নিজের ধর্মের লোক, অনেক হিন্দুরা আমার কথা শুনছেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা নাকি নিজের ধর্মের লোক, আমি ব্রাহ্মণ, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি হওয়ার কারণে আমার গোত্রীয় একজন ভাই সুবল জলধাস, তাকে আমি আমার বাড়িতে দাওয়াত করি না, খাইতে দিই না, কেননা উচ্ছেদ পরিবার। সে ধরলে জল অপবিত্র হবে, বাড়িতে আসলে বাড়ি অপবিত্র হবে। যারা নাকি নিজের ধর্মের নিজের ভাইদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে, তাদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে, রাষ্ট্র কি আশা করতে পারে? সেজন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মুহূর্তে আমরা যুদ্ধ চাই না। আমার দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে একটা বিবৃতি দিয়ে দিয়েছেন। উনি বলেছেন যেভাবে হোক এই যুদ্ধ প্রশমিত করতে হবে। আমরা প্রতিবেশী দুইটা রাষ্ট্র, এই যুদ্ধ যদি কন্টিনিউ করে তাহলে আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলি বৈশ্বিক এবং আপনার পরিবেশগত সবকিছুতে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেহেতু আমরা এই ক্ষতির হাত থেকে বাঁচার একটাই মাত্র উপায়, সেটা হলো আমাদেরকে এখন যে কোনো ভাবে এই যুদ্ধের বাইরে নিয়ে আসতে হবে পাকিস্তান এবং ভারতকে। ধন্যবাদ।